আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিএমসিতে বুয়েট স্টাইলে নির্যাতন, ছাত্রলীগের সাবেক নেতাকে পিটুনি, বর্তমানদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস লেখক ভট্টাচার্যের, কিছুই জানেন না অধ্যক্ষ। যুগের চাহিদা পূরণে ইতিহাস ঐতিহ্যের সমন্বয়, মানসম্মত সিনেমা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান। বিজয়ী কাউন্সিলর হত্যায় উত্তপ্ত সিরাজগঞ্জ, প্রতিদ্বন্দ্বী শাহাদাতকে আসামি করে মামলা, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থীকেই, বলেছেন ইসি সচিব। নেতৃত্বের দুর্বলতায় ভোটের রাজনীতিতে পিছিয়ে বিএনপি, বলেছেন কাদের। কারচুপির মাধ্যমে বেশিরভাগ পৌরসভা দখলের অভিযোগ ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের সাবেক এক নেতাকে বেদম মারধরে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন তাকে রড দিয়ে পিটিয়ে প্রায় পঙ্গু করে দেওয়া হয়েছে। তবে অভিযুক্তরা বলছেন ইন্টার্ন চিকিৎসকদের ডিউটি রোস্টার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে এমন ঘটনা ঘটেছে। 14 জানুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের ঘটনা। প্রায় 1.5 ঘন্টা ধরে গণরুমে নিয়ে নির্মম নির্যাতন চলে ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক ও কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি ASM আলী ইমাম শীতলের উপর। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিনের মদতে এই নির্যাতন বলে জানিয়েছেন ভুক্তভোগী শীতল। রাত 11:30 নাগাদ আমাকে ক্যান্টিনের পাশে পুকুর পাড়ে ডাকা হয় যে ইন্টার্ন রোস্টারের ব্যাপারে কথা বলবো। বাট কথা বলার এক পর্যায়ে আমাকে আমার এক ব্যাচ জুনিয়র ফয়সাল ইর্তিজা পেছন থেকে মাথায় লাথি দেয় এবং উপর্যুপরি আমি 3 থেকে 4টা লাথি খাই। এরপরে আমি চোখে অন্ধকার দেখছিলাম এবং আমি বমি করে ফেলি। আমাকে ওখান থেকে টানতে টানতে সবাই মিলে গণরুমে, বর্তমান টিভি রুম যেটা, এখানে নিয়ে যায়। আমি ওখানেও 2 থেকে 3 বার বমি করেছি। ওখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আলামিন ভাই, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আমার ব্যাচমেট, এরা ছিল। বর্তমান চিফ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান ছিল, ডাক্তার ইসমাম আহমেদ ছিল। ছাত্রত্ব না থাকলেও বিপুল অঙ্কের লেনদেনের বিনিময়ে সভাপতির পদ বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে আলামিনের বিরুদ্ধে। এছাড়া মদের আড্ডার ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আছে মাদক ব্যবসার অভিযোগ। এছাড়া নিয়মিত শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করে হল ছাড়া করার একাধিক অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ভাইয়া আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের থ্রেট দেয় যে যদি রাজনীতি করতে হয় তাদের সাথে রাজনীতি করতে হবে, না হলে আমরা ক্যাম্পাসে কিভাবে থাকি বা পরীক্ষা কিভাবে দেই ওনারা দেখে নিবে, এই কথা বলছে। এরকম প্রতি রাতে কাউকে না কাউকে মেরে রুম ভাঙচুর করে হল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত তাদেরকে এমন পরিমাণ হুমকি ধামকি এবং চাপের মধ্যে রাখা হচ্ছে যে কেউই নাম প্রকাশ করে আমরা নিরাপত্তার স্বার্থে সামনে আসা সাহস পাচ্ছি না। বিষয়টি নিয়ে জানতে চাইলে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি বলেন, ঘটনার সময় তিনি মীমাংসার জন্য উপস্থিত হয়েছিলেন মাত্র। না, আমি বলে আমি ওদেরকে নিয়ে কথা বলছি, ভিতরে নিয়ে কথা বলে আমি জানাইছি তোমরা এভাবে নিজেদের সমাধান করো, তারপরে না হলে আমরা কথা বলবো। না, আমার সামনে মারা হয়নি। না, আমি গেটে ছিলাম না, আমার গেট ছিল, আমি বলছি আমি ওদেরকে বুঝাইতে আমি চলে আসছি। জড়িত ইচিপের নিজেরাই। বিষয়টি নিয়ে টেলিফোনে কথা হয় ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে। নিরাপত্তাহীনতায় ভোগা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। অনেককে গুরুতর আহত করেছে, মেরে রক্তাক্ত করেছে। এই ব্যাপারগুলো তো আমি এখানে তো নতুন জয়েন করেছি, আসলে কেউ বের করে দিয়েছে এরকম ইনফরমেশন টুকুও নাই আর কি, বুঝছেন। মানে আপনি আমাকে আপনি বলেছেন ইটস ফাইন, আমি আরো খোঁজ খবর নিব। ওরা ক্যাম্পাসের ফিরলে ওরা আসে আমার সঙ্গে কথা বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ওদের নিরাপত্তার জন্য। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, কমিটিতে থেকে বিশৃঙ্খলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেবেন তারা। কিছুদিন আগেও ঢাকা মেডিকেলে একটি ঝামেলা হয়েছে নতুন কমিটি হওয়ার পর, সেটাও কিন্তু আমরা দুই পক্ষকে ডেকে আমরা মীমাংসা করেছি এবং এখানেও এবারে একটু বেশি আমরা এটা দিয়ে জোর দিয়ে দেখছি যে একেবারে
তাদের কথার উপরে ভিত্তি করে কিংবা ছাত্রলীগ যারা করে তাদের কথার উপর ভিত্তি করে আমরা কোনো ধরনের সিদ্ধান্তে যাব না। আমরা নিজেরাই এটা সত্য ঘটনা আমরা উদ্ঘাটন করে তারপরে ব্যবস্থা গ্রহণ করব। এখনই ব্যবস্থা না নিলে বুয়েটের মতো আরেকটি আবরার ফাহাদ ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা শিক্ষার্থীদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের ইতিহাস ঐতিহ্যের সমন্বয়ে সিনেমা তৈরি করতে চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যুগের চাহিদা পূরণের তাগিদ দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 26 বিভাগে 31 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে কোনো বার্তা পৌঁছে দিতে হলে তার অন্যতম মাধ্যম চলচ্চিত্র। সেজন্য জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দেশের ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা এসব বিষয়গুলো মাথায় রেখে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সিনেমা বানাতে হবে। আমাদের যে মহান অর্জন, লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি, কাজে আমাদের সেই বিজয়ের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের চেতনা, আমাদের যে আদর্শ, আমাদের নীতি, সেগুলি প্রতিফলিত হওয়া একান্ত দরকার। কারণ আমি জানি, আমি একজন রাজনীতিবিদ, যত বক্তৃতা দিয়ে মানুষকে যত কথাই বলি না কেন, কিন্তু একটা নাটক বা একটা সিনেমা বা একটা গানের মধ্য দিয়ে, একটা কবিতার মধ্য দিয়ে কিন্তু অনেক কথা বলা যায়, মানুষের অন্তরে প্রবেশ করা যায়। সিনেমার যুগটা ফিরে এসেছে। আপনারা জানেন যে শুধু আমাদের দেশে না, পৃথিবীর অন্য দেশেও সিনেমা, এখন মানুষ সবাই সিনেমা দেখে, হয়তো হলে যায় না, ঘরে বসে দেখে, কিন্তু হলেও আমাদের মানুষটা আনতে হবে, আর মানুষ যাতে আসে তার ব্যবস্থা করতে হবে। আর সিনেমাগুলি সেইভাবেই তৈরি করতে হবে যেন পরিবার পরিজন নিয়ে দেখতে পারি। তারপরে আমাদের ছোট শিশুদের জন্য ছোট সিনেমা তৈরি করা একান্তভাবে প্রয়োজন। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তার সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দ্বিতীয়বার সরকারে আসলাম, তখনই আপনারা জানেন যে বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট যেটা আমরা প্রতিষ্ঠা করেছি, সেখানে এখন অনেকেই শিক্ষা নিচ্ছে। সেখান থেকে ভালো নির্মাতা, তরুণ নির্মাতা থেকে শুরু করে যারা অংশগ্রহণ করে তারাও বের হয়ে আসছেন। 2019 সালে যৌথভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ন ডরাই এবং ফাগুন হাওয়াই। সেরা অভিনেতা তারিক আনাম খান, সেরা অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, আর আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এদিকে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঘাতকদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন। অন্যদিকে গাইবান্ধা পৌর নির্বাচনে ফল ঘোষণা নিয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 90 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 জনের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। এ আহাজারি স্বজন হারানোর। শনিবার নির্বাচনী ফল ঘোষণার পর প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রবিবার বিক্ষোভ করে এলাকাবাসী। আমি রাস্তা কিছুদিন আসার পর দেখি যে এখানে ট্যাপ করছে, বাম পাশে কিডনি যেখানে গেলে, আমি তখন বলছি আমার মামা বাঁচবে না, তখন আমি ওখানে হাট ফেলে পড়ে গেছি। প্ল্যানটা অনেক আগে থেকে করছে, কারণ যেখানে মারছে চাকু বাম পাশে, এটা এক্সপার্ট কিলার ছাড়া এটা কখনো সম্ভব না। যখন আমরা রাস্তায় আসি তখন আমরা ওদের অনেক স্লোগান আমরা শুনছি যে এই অবস্থায় যে তরিকুলে আমরা আঘাত করছি, হ্যান ত্যান, অনেক লোক ওইখানে ওরা চলে গেছে। আমার ভাইকে এইভাবে তারা নৃশংসভাবে মারছে, আমরা খুব দ্রুত ফাঁসি চাই, খুব দ্রুত, খুবই দ্রুত ফাঁসি চাই, ফাঁসি দেওয়া লাগবে, ফাঁসি চাই আমরা। নিহতের বাড়িতে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত বিভাগীয় পুলিশ কমিশনার। আমরা এই ঘটনার একেবারে প্রায় কাছাকাছি চলে এসেছি এবং একটু সময় লাগবে। আর তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে তথ্যগুলো আপনাদের সামনে পুরোপুরি উপস্থাপন করছি না, তবে আমরা ফাইন্ড আউট করে ফেলেছি অলমোস্ট। এদিকে গাইবান্ধা পৌর নির্বাচনের ফল ঘোষণা নিয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 41 জনের নাম উল্লেখ করে র্যাব
এবং 47 জনের নাম উল্লেখ করে পুলিশ মামলা করেছে। রাতে রিজার্ভ পুলিশের পরিদর্শক মুক্তাদুর রহমান এবং র্যাবের উপপরিদর্শক মোসলেম উদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন। দুই মামলাই প্রধান আসামি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল সরওয়ার সাহিব। শনিবার নির্বাচন শেষে গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ভাঙচুর ও আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে। বাংলাভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনের সময় প্রার্থীকে নিজের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে, এরপর এই বিষয়ে সহায়তা করবে আইন শৃঙ্খলা বাহিনী। পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ আলমগীর জানান, এই মুহূর্তে দেশের ভোটার সংখ্যা 11,12,84,000, যা গত বছরের তুলনায় বেড়েছে 14,65,000। আগামী 2 মার্চ আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান কমিশনের সচিব মোহাম্মদ আলমগীর। আমাদের আচরণবিধিতে বলা আছে কোনো বিজয় মিছিল বের করা যাবে না 48 ঘন্টার মধ্যে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে ওই প্রার্থী বিজয় মিছিলের মতন বের করেছিলেন, যেখানে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। এটা আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের যে সুনাম সেটাকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের একটি অপশক্তির এগুলো করেন। আমার নিরাপত্তা তো আমাকে আগে নিশ্চিত করতে হবে, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে সহায়তা করবে। আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে রাত 1টার সময় ওই যেখানে চিন্তা হয় সেখানে ঘোরাফেরা করে টাকা পয়সা নিয়ে, তাহলে তো চিন্তা করবেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী কীভাবে ফিরাবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে ভোটের রাজনীতি থেকে দিন দিন পিছিয়ে দিচ্ছে। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, উৎসব মুখর ভোটে বিএনপির পরাজয়ে প্রমাণ করে জনগণ উন্নয়ন ও শান্তির পথে। রবিবার সকালেও সরকারি বাসভবন থেকে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির মানসিকতা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করছে। পৌর নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি শেখ হাসিনার সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর জনগণের অব্যাহত আস্থার বহিঃপ্রকাশ। মাঝ দুপুরে ভোট বর্জনের সংস্কৃতি তাদের এখনো তাড়া করে, তাই তারা ভোট কেন্দ্রে আসেন না। কর্মীদের মনোবল ভেঙে যাওয়ায় এজেন্ট দেওয়ার লোক খুঁজে পায় না তারা। আসলে নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে ভোটের রাজনীতিতে দিন দিন পিছিয়ে দিচ্ছে, যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দিন দিন দুর্বল করে তুলছে। এদিকে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে দুস্থদের মাঝে ভিজিটি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মাহবুবুল আলম হানিফ বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি তাদের লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করছে। এর মধ্যে যেটা প্রমাণিত হয়েছে যে জনগণ দেশের উন্নয়ন অগ্রগতির পক্ষে, জনগণ শান্তির পক্ষে, যেটা নিশ্চিত করেছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বেশিরভাগ পৌরসভায় জালিয়াতি কারচুপির মাধ্যমে ক্ষমতাসীনরা দখল করে নিয়েছে। তিনি বলেন, কেবল দখল নয়, নির্বাচিত কাউন্সিলরকে হত্যাও করা হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। রাজধানীর শাহজাহানপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় অনুষ্ঠিত হয় বিএনপির ঢাকা বিভাগীয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির মতবিনিময় সভা। এতে দলের নেতারা অভিযোগ করেন, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে খাটো করার সব ষড়যন্ত্রই করছে সরকার। মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে অসামান্য অবদানের জন্য আজীবন জনগণের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন জিয়াউর রহমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের মাধ্যমে জিয়াউর রহমানকে জনগণের সামনে উপস্থাপনের কথা জানান তারা। ওদের ইচ্ছা মতো এই স্বাধীনতার গল্প, আওয়ামী লীগের কৃতিত্বের গল্প এই দেশের জনগণকে শুনিয়ে যাচ্ছে। এটার কৃতিত্বের দাবিদার একমাত্র হতে পারে বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। গণতন্ত্র না থাকার কারণে কী অবস্থা, এগুলোকে আজকে আবার নূতন করে জনগণকে এবং বর্তমান প্রজন্মকে কিন্তু আমাদেরকে তাদের চেতনাকে আরও শানিত করতে হবে।
প্রতিবেশী দেশের সঙ্গে এই সরকার একটা নতজানু নীতি গ্রহণ করে তাদের কাছে সমস্ত সুবিধাগুলো দিয়ে দিচ্ছে, অথচ আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান আমরা করতে পারছি না। সব মিলিয়ে বাংলাদেশ এখন বলা যেতে পারে যে এখন আর একটা সত্যিকার অর্থে একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ নয়। অনুষ্ঠানে শনিবার অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেন বিএনপির মহাসচিব। প্রত্যেকটি নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই তারা দখল করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল, এমনকি খুন পর্যন্ত হয়েছে। জানেন, একজন সিরাজগঞ্জে একজন কমিশনার, তিনি প্রায় 85% ভোট পেয়ে জিতেছেন, তাকে হত্যা করা হয়েছে, খুন করা হচ্ছে, ভোট দখল করা হচ্ছে। এই ইভিএমের মধ্যে সম্পূর্ণ কারসাজি কারচুপি করে তা লাগছে। সরকারের দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,906। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 13,446 নমুনা পরীক্ষায় 569 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,27,632 জনের। গত একদিনে সুস্থ হয়েছেন 681 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,72,437 জন। 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 4.23, সুস্থতার হার 89.54 এবং মৃত্যুর হার 1.50%। এদিকে গ্লোব বায়োটেকের তৈরি করোনা টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের নীতিগত অনুমোদনের জন্য বিএমআরসির কাছে আবেদন করেছে সিআরও লিমিটেড। গ্লোব বায়োটেকের পক্ষে সকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসিতে 20টি ফাইলে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকলও জমা দেওয়া হয়েছে। আবেদনে একসঙ্গে প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়েছে। মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের এই গবেষণায় কাজ করবেন 57 জনের একটি দল, যার প্রধান ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিন জানান, অনুমোদন পাওয়ার 10 দিনের মধ্যেই ট্রায়াল শুরু করতে পারবেন তারা। শতাধিক স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগের পরিকল্পনা তাদের। প্রাণীর শরীরে এই টিকা প্রয়োগে ভালো ফল পাওয়ায় বেশ আশাবাদী গ্লোব বায়োটেক। আমরা একটি ক্লিনিক্যাল ট্রায়াল প্রোটোকল তৈরি করেছি, করে আজকে জমা দিলাম। আমাদের দেশের যে নিয়ম সেই অনুযায়ী বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের যে ন্যাশনাল এথিক্স রিসার্চ কমিটি আছে, তারা এটি এখন বিবেচনা করবে, করে যদি তারা এটাকে এথিক্যালি অ্যাপ্রুভাল দেয়, অর্থাৎ নীতিগত সম্মতি দেয়, এরপর এটি ওষুধ প্রশাসন অধিদপ্তরে যাবে। সেখানে ন্যাশনাল ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যাডভাইজারি কমিটি আছে, তারা রেগুলেটরি বডি, তারা যদি মনে করে যে তারা এটি ক্লিনিক্যাল ট্রায়াল করার অনুমোদন দিবে, তখন সেটি অনুমোদন পাবে। হুন্ডি কমে যাওয়া 2% প্রণোদনা ও একেবারে চলে আসা কর্মীদের কারণে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ অভিবাসন বিশ্লেষকরা। এক সেমিনারে তারা বলেন, এই ধারা ধরে রাখতে দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠাতে হবে। করোনার প্রভাবে বৈদেশিক কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়লেও প্রায় 40% বেড়েছে রেমিটেন্স প্রবাহ। কেন বাড়ছে এই রেমিটেন্স? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি প্ল্যাটফর্ম আয়োজিত সেমিনারে খোঁজা হয় সেই কারণ। আমাদের কাছে মনে হচ্ছে 2% ইনসেনটিভ কাজ করেছে, সেটা অভিবাসীর ক্ষেত্রেও কাজ করতে পারে, বাইরের অন্যান্যদের ক্ষেত্রেও। অনেকেই টাকা পাঠিয়ে এটাকে আবার আনছেন, কালো টাকা সাদা করার চেষ্টা আমাদের দেশে থাকে, সেটা এখানে হতে পারে। নরমালি অন্য সময় যে খরচ হয় কোভিড এর কারণে যখন রেস্ট্রিকশন ছিল, আরেকটা জিনিস আপনারা যদি অ্যাড করেন, এই বছরটা আমাদের ইলেকশন ইয়ার, স্থানীয় প্রশাসন অনেকগুলো নির্বাচন হচ্ছে। যারা বেশি অঙ্কের টাকা পাঠাচ্ছেন, কেউ কেউ আগে 2 লাখ পাঠাতো, সে 5 লাখ 10 লাখ পাঠাচ্ছে। এটাকে ধরে রাখা কোনো ব্যাপার না। এটার জন্য যেটা দরকার সেটা হলো যে ভিসা ট্রেডিং, এটাকে বন্ধ করতে হবে বাইল্যাটারালি। রেমিটেন্স বাড়লেও যেই প্রবাসীরা এই অর্থ দেশে পাঠান, ছুটিতে এসে তারা ভালো নেই। কর্মস্থলে যেতে চাইলেও সেই সুযোগ থেকেও বঞ্চিত দেশে আটকে থাকা প্রবাসীরা। আমরা ব্যাংকে ঋণও পাচ্ছি না। এই যে এত অনুদান দিয়েছে, এত রেমিটেন্স পাঠিয়েছে আমাদের যে এই মাসও, তারপর আমাদের কেউ হাত বাড়ায় 5 কেজি চাল দেয় না। আমার দুঃখের সাথে বলতে হয় যে আমরা বাংলাদেশে বসবাস করি, কেন আমরা এত অবহেলিত? আমি যখন মালয়েশিয়াতে প্রথম আসি, আমি কিন্তু নিজেই প্রণোদনা বা মানুষকে সাহায্য সহযোগিতা করছি। আজকে এমন একটা সময়তে আমি পড়ছি, এখন আমি মনে করি যে অপেক্ষা থেকে কেউ যেন আমাকে কিছু সাহায্য করে। যারা ফিরে আসছে তারা কোনো সাপোর্ট পাচ্ছে না। ইট ইজ ভেরি আনফরচুনেট। 200 কোটি টাকা 4% দিয়েছেন এই প্রবাসী ব্যাংকে, ডিসবার্স হয় না। কারণ হচ্ছে যে তাদের ইন্টারনাল ব্যাংকের যে প্রবলেমটা আছে। 2 লক্ষ টাকার জামানতবিহীন
যে ঋণের ব্যবস্থা ছিল সেইটার কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। তার একটা বড় কারণ হলো যে প্রবাসী ব্যাংকের মাধ্যমে যে দেওয়ার কথা তাদের ক্ষমতা এবং তাদের বিস্তৃতি তুলনামূলকভাবে সীমিত, এবং কেন অন্যান্য শিডিউল ব্যাংকের মাধ্যমে হবে না, এটি একটা বড় প্রশ্ন। ভবিষ্যতে প্রবাসী আয়ের এই ধারা ঠিক রাখতে পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। করোনার টিকা প্রদান করা দরকার, সেটি হচ্ছে অভিবাসী কর্মী ইচ্ছুক কর্মীদেরকে আমাদেরকে এখন যে নতুন চাহিদা তৈরি হবে সেই চাহিদা অনুযায়ী কর্মীদেরকে প্রস্তুত রাখা। যদি আমরা আমাদের হেলথ ওয়ার্কারদেরকে, আমাদের নার্সদেরকে আমরা প্রশিক্ষিত করে সার্টিফিকেট নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কর্মীর চাহিদা কিন্তু বাড়বে, যেটা হেলথ সেক্টরের জন্য। ওই সমস্ত দেশের নিয়ম কানুন মেনে চলা, এই জিনিসটা খুবই জরুরি হয়ে পড়ছে। আমি এই কাতারের প্রেক্ষিতে যেটা বলতেছি, আমাদের ওয়ার্কারদের উপর কিছুটা কাতার সরকার বিরক্ত, কারণ ঘন ঘন তারা স্ট্রাইক করে বিভিন্ন দাবি দেওয়া। আলোচনায় উঠে আসে ফিরে আসা কর্মীদের সহায়তা ও ঋণ বিতরণ পদ্ধতিতে যেন পরিবর্তন আনা হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে এখনো বই মেলায় তারিখ নির্ধারণ করা হয়নি, তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে শারীরিক উপস্থিতিতে বইমেলা হবে। সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রকাশকদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বইমেলা শুরুর জন্য 20 ফেব্রুয়ারি, 17 মার্চ ও 27 মার্চ 3টি সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছে বাংলা একাডেমি। সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হবে। এ সময় বাংলা একাডেমি মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সাময়িক সময়ের জন্য মেলা স্থগিত করা হয়েছে, তবে প্রকাশনা আগামী 18 ফেব্রুয়ারি থেকে 7 মার্চের মধ্যে মেলা আয়োজনের দাবি জানিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, আমাদের তো আপনারা জানেন যে ইতিমধ্যে একটা অনুমোদন ছিল 1 ফেব্রুয়ারি থেকে আমরা বইমেলা শুরু করব। এখন আমরা 3টা সম্ভাব্য তারিখ সহ একটা ওপেন প্রস্তাব পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তারিখ 3টি হলো, যেটি 20 ফেব্রুয়ারি, 27 মার্চ এবং 17 মার্চ আমরা শুরু করতে পারি কিনা। যদিও আবার এপ্রিল মাসের 12 তারিখ রোজা শুরু হয়ে যাবে, এই তারিখ সহ ওনার ওপেন প্রস্তাব থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। রাজধানীর কাকরাইলে 3 বছর আগে মা ও ছেলেকে গলা কেটে হত্যা মামলায় 3 আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নিহত শামসুন নাহারের স্বামী আব্দুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা ও মুক্তার ভাই আলামিন জনি। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম আজ এ রায় ঘোষণা করেন। 2017 সালের 1 নভেম্বর কাকরাইলের পায়োনিয়র গলির বাসায় সম্পত্তির লোভে শামসুন নাহারকে হত্যা করা হয়। সে সময় মায়ের প্রাণ রক্ষায় এগিয়ে গেলে তার ছেলে শাওনকেও নির্মমভাবে খুন করা হয়। এরপর দিন শামসুন নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। আদালত এই সকল আসামিকে দণ্ডবিধি 302-34 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি কার্যকর করার জন্য আদেশ দিয়েছে এবং অনাদা আরও 20,000 টাকা জরিমানা করছে। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, আর আমরা এই রায়ের পরিপূর্ণ সন্তুষ্ট এবং অবিলম্বে এই অপরাধীদের শাস্তি এবং ফাঁসি চাই এবং কার্যকারী হোক। পরিপূর্ণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা করছেন গণসংযোগ ও সভা সমাবেশ। বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাল করিম চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে বিএনপি ফায়দা লুটতে চাইছে এবং লোকজনকে ভীতিকর পরিস্থিতিতে ঠেলে দিতে চায়। এদিকে মহানগরী মহড়াই এলাকায় গণসংযোগকালে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। নির্বাচনে পরিবেশ সবার জন্য সমান হয়নি বলে দাবি তার। এবার সিটি নির্বাচনে 7 প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 27 জানুয়ারি ইভিএম অনুষ্ঠিত হবে সিটি নির্বাচনে ভোট গ্রহণ। বরিশালে বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপনের বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির 2 কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন সাবেক এই সংসদ সদস্য। 31 জানুয়ারি জেলার গৌরনদী পৌরসভা নির্বাচন উপলক্ষে বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় তার বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করেন। এতে বিএনপি প্রার্থী সহ গৌরনদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা চলাকালে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে। এতে সভা পণ্ড হয়ে যায়। হামলাকারীদের পরিচয় জানাতে পারেননি জহিরুদ্দিন স্বপন। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের মামলায় ৮ আসামি বিচার শুরু হয়েছে। সকালে কঠোর নিরাপত্তায় মামলার সব আসামিকে আদালতে হাজির করে পুলিশ। ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক। অন্য আসামিরা হল শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনউদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম, রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। ১২ জানুয়ারি এই মামলার চার্জশিট গ্রহণ করে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, আসামিদের উপস্থিতিতে আদালত চার্জ গঠন করেন। গত বছরে ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। কর্মকর্তা কর্মচারীদের ১২ মাস বেতন দিতে অক্ষম পৌরসভা পরিষদ ভেঙে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীতে এক সেমিনারে এ মত দেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পৌরসভাগুলোকে পর্যাপ্ত বাজেট দেওয়ার অবস্থা রাষ্ট্রের এখনো নেই, তবে কর্মচারীদের অন্তত বেতন দেওয়ার সক্ষমতা পৌরসভার থাকতে হবে। সবার শহরে থাকার দরকার নেই মন্তব্য করে তাজুল ইসলাম বলেন, গ্রামকেই শহরের আদলে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি বলেন, নগর উন্নয়নে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়নি সিটি কর্পোরেশনকে। স্থানীয় প্রশাসনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মিয়ানমারের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই মুহূর্তে সীমান্তে কোনো শঙ্কা নেই। রবিবার দুপুরে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার দক্ষিণ টর্কি এলাকায় আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জেনারেল আজিজ আহমেদ জানান, মিয়ানমারে ৩ বাহিনীর প্রধানরা আশ্বাস দিয়েছেন, অভ্যন্তরীণ সমস্যার কারণে সীমান্ত এলাকায় অভিযান চালাচ্ছে তারা, যার কারণে সীমান্তে মাঝে মাঝে জনবল বৃদ্ধি করছে। সেনাপ্রধান বলেন, রোহিঙ্গাদের বিষয়টি রাজনৈতিক, সরকার দক্ষতার সাথে বিষয়টির সমাধানে কাজ করছেন। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ২০১৮ সালের বাজেটে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য সংসদে পাশ হওয়া নীতিমালা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছেন তামাক চাষিরা। সকালে রংপুর প্রেস ক্লাব চত্বরে বক্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, দেশের অর্থকরী ফসল সিগারেটের বাজার থেকে সরকার প্রতি বছর ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। তা শুধু বিদেশি কোম্পানির হাতে দেয়া ঠিক হবে না। দেশীয় শিল্প বাঁচাতে ও বেকার কৃষকদের আবারও কৃষিকাজে ফিরে যেতে প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান কৃষকরা। শনিবার সিলেটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে স্টার থাই অ্যালুমিনিয়ামের ফেব্রিকেটস প্রোগ্রাম ২০২০। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার থাই অ্যালুমিনিয়ামের ব্যবস্থাপনা পরিচালক সাদিদুল হোসাইন চৌধুরী দীপু। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিলেট বিভাগের ডিলার ও ফেব্রিকেটররা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে 4 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র বিপুল হালদার ও বিএনপি মনোনীত সাবেক মেয়র হাজী হুমায়ুন শিকদার ও ইসলামী আন্দোলনের সেলিম মিয়া ছাড়াও বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম। এছাড়া কাউন্সিলর পদে ৩৯ এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে 10 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসব মুখর পরিবেশে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। ১৪ ফেব্রুয়ারি কলাপাড়া পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। এদিকে দুপুরে বাগেরহাট পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খান হাবিবুর রহমান ও বিএনপি মনোনীত সাইদ নিয়াজ হোসেন শৈবাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজি বেনজির আহমেদের কাছে তারা মনোনয়ন জমা দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ডিএমসিতে বুয়েট স্টাইলে নির্যাতন, সভাপতির মদতে ছাত্রলীগের সাবেক নেতাকে পেটানোর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস লেখক ভট্টাচার্যের, কিছুই জানেন না অধ্যক্ষ। যুগের চাহিদা পূরণে ইতিহাস ঐতিহ্যের সমন্বয়ে মানসম্মত সিনেমা তৈরির আহ্বান প্রধানমন্ত্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান। বিজয়ী কাউন্সিলর হত্যায় উত্তপ্ত সিরাজগঞ্জ, প্রতিদ্বন্দ্বী শাহাদাতকে আসামি করে মামলা, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থীকেই, বলেছেন ইসি সচিব। নেতৃত্বের দুর্বলতায় ভোটের রাজনীতিতে পিছিয়ে বিএনপি, বলেছেন কাদের। কারচুপির মাধ্যমে বেশিরভাগ পৌরসভা দখলের অভিযোগ ফখরুলের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।